উজ্জীবিত বাংলাদেশের নিয়মিত আয়োজন জানাতে চাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কবিরুল ইসলাম। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির, জামাত ইসলাম কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব মাওলানা আব্দুল জব্বার সাহেব। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে স্বাগত। আপনার মাধ্যমে আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে এবং দর্শক শ্রোতা যারা আছেন তারা আশা করি আমাদের এই বক্তব্য শুনবেন এবং আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জব্বার ভাই, আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাই 5ই আগস্টের আগের রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, আপনারা যে আন্দোলন সংগ্রাম করেছিলেন সেই জায়গাটা কীরকম ছিল আপনাদের কাছে? আসলে 5ই আগস্টের পূর্বের ঘটনা এটি আমাদের সবারই জানা আছে যে আমাদের প্রতিটি দিন ছিল একেবারে দুর্বিষহ। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনৈতিক কর্মকাণ্ড বলতে গেলে পুরো দেশটা একটা বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল। তো সেটি আসলে শুধু জামাত ইসলামী না, আওয়ামী বিরোধী যে টোটাল জোট সংগঠন এবং আওয়ামী বিরোধী মতাদর্শের সব লোকেই এর ভিকটিম এবং নানাভাবে পুরো মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল আর কি। তো আমরা তো সেই জায়গা থেকে এখন বলতে গেলে সামগ্রিকভাবে হয়তো এখন আমরা মুক্ত হইনি, অন্তত আমরা দেশের মানুষ, দেশের সামগ্রিক পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি আমাদের প্রত্যাশিত মাত্রায় না হলেও এখন আমরা সবাই মিলে অন্তত আমাদের নিঃশ্বাসটা ছাড়তে পারছি, আমরা আমাদের কথাগুলো বলতে পারছি। আপনারাও আমাদের কথাগুলো কিন্তু পত্রিকাতে ছাপাতে পারেন, ছাপালে কিন্তু একটা প্রেশার আসতো, নানা বিষয় ছিল। তো সামগ্রিকভাবে আগের যে অবস্থা ওই জায়গা থেকে শুধু জামাত ইসলামী বা ইসলামপন্থীরা এই রোশানল থেকে, আওয়ামী রোশানল থেকে মুক্ত হয়েছে এরকম নয়, সমগ্র বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ এখন অন্তত তার কথাগুলো বলতে পারছে, তার অধিকারের কথা আদায় হোক আর না হোক সে তার কণ্ঠকে উচ্চকিত করতে পারছে। যে 5ই আগস্টের আগে আপনারা মানে জামাত ইসলামী একটা নিষিদ্ধ সংগঠন ছিল, গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল, সেই জায়গা থেকে আপনারা ওই নিষিদ্ধ থাকা অবস্থায় আন্দোলন সংগ্রাম করেছেন, একের পর এক মামলা খেয়েছেন, আপনাদের কর্মীরা বাড়িতে থাকতে পারেনি, আপনারা বাড়িতে ঘুমাতে পারেননি। ওই সিচুয়েশনটা যখন মনে হয় যে ওই আন্দোলন সংগ্রামগুলো কতটা কঠিন ছিল? আসলে 2024-এর আগেও যে দুই নির্বাচন হয়েছে, সামগ্রিকভাবে ওই দুই নির্বাচনের পর থেকেই তারা নির্বাচনের প্রতিশ্রুতি যাই দেখ না কেন, প্রতিটা নির্বাচনের পরেই কিন্তু তাদের চেহারা, তাদের খোলস পাল্টে যায় থাকে এবং জুলুম নির্যাতন বিরোধী মতের উপর শুরু করে। তো সেই হিসাবে বিশেষ করে শেষ নির্বাচনের পরে অর্থাৎ 24-এ যদি আমি বলি, 24-এর আগে মানে দ্বিতীয় যে নির্বাচন 18-র যে নির্বাচনটা হয়েছে এবং 18-র আগের যে নির্বাচন, আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। তো সে সময় অবস্থা ছিল এমন যে প্রতিটি দিন প্রতিটা মোবাইল কল যখন আসতো, প্রতিটা কলেই আমরা হয়তো কোনো ভাইয়ের আহতের খবর, নিহতের খবর অথবা কারো বাড়ি ঘরে আক্রমণের খবর এবং এমন অপ্রত্যাশিত জিনিস আসতো যেটা ভাবতেও গা শিউরে ওঠে। অর্থাৎ আওয়ামী লীগ পুরো দেশকে একটা ভয়াবহ পরিণতির দিকে ছিল এবং বাংলাদেশের মানুষ আসলে আমাদেরকে নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগ সেই ক্ষমতার শুরু থেকেই তারা আমাদেরকে নিষিদ্ধ করার পায় তারা চালাচ্ছিল। এভাবে আমাদের কার্যালয় বন্ধ করে দিয়েছে, আমাদের
লোকদেরকে নির্বিচারে গ্রেপ্তার শুরু করেছে। কোনো ওয়ারেন্টি শুট দরকার নেই, এই লোক জামাত শিবিরের লোকে, দিস ইজ দ্য ওয়ারেন্টি শুট। জি। তো এভাবে তারা তাদের বক্তব্যে নিষিদ্ধ, প্রকৃতপক্ষে আমরা কখনো নিষিদ্ধ হয়নি। অতীতেও যতবার নিষিদ্ধ করেছে শাসকরা তাদের স্বার্থসিদ্ধির জন্য এটা নিষিদ্ধের পায়ে তারা তুলেছে। যেমন ধরেন হচ্ছে যে 1 আগস্ট, 1 আগস্টের দিন তারা জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তো পরবর্তীতে 5 দিনের ব্যবধানে কি হলো, সরকার, এটা তো সরকারিভাবেও নিষিদ্ধ হয় না, নিষিদ্ধের জন্য একটা প্রজ্ঞাপন জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তার টোটাল মানে ডকুমেন্টেশনগুলো কি কারণ সেটাকে উত্থাপন করে এটা করতে হয়। এটা তারা 14 দলীয় যে জোটের মিটিং, সেই মিটিংয়ে তারা নিষিদ্ধ করেছে। কোনো দল আরেক দলকে নিষিদ্ধ করাতে, তো তারা মূলত যেই কাজটা করেছে, তারা মনে করেছিল যে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির এটা হচ্ছে একটা ট্রাম্প কার্ড। যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে সারা দেশে জামাত শিবিরের লোকরা ভয়ঙ্করভাবে নামবে, সরকারি বেসরকারি অফিস আদালত সব জায়গায় হামলা হবে, এবং এই সুযোগটাকে কাজে লাগা সারা দুনিয়া দেখা যাবে যে এই যে হুজুররা, এই যে জামাত জঙ্গিরা নেমেছে। আসলে জামাত ইসলামী তো মানুষের পালস বুঝে এবং মানুষের ষড়যন্ত্রের শিকার, আমরা বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমরা মূলত আমাদের কষ্ট যতই হোক না কেন, আমরা দেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহর সাহায্য কামনা করেছি, এবং দেখা গিয়েছে যে জনগণের যে আন্দোলন, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, যেখানে জনতাও যুক্ত হয়েছে, এটাকে ডাইভার্ট করার জন্য যে তারা পরিকল্পনা করেছিল, আমাদের কৌশলী চিন্তার কারণে তারা সেটা সফল হয়নি, এবং জামাতকে তারা সাময়িকভাবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করলেও আসলে 5 তারিখে জনগণের হৃদয় থেকে চিরতরে তারা কিন্তু নিষিদ্ধ হয়ে গিয়েছে। জাফর ভাই, আপনাদের শীর্ষ কয়েকজন নেতাকে নির্বিচারে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের মধ্যে মাওলানা নিজামী, আব্দুল কাদের, সাইদি হুজুর, এদের মতো আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আসলে কি তাদের যে অভিযোগগুলো তুলে ফাঁসি দেওয়া হয়েছে কিংবা তাদেরকে কারাবন্ধ করে রাখা হয়েছিল, এই অভিযোগগুলোকে আপনারা কীভাবে খণ্ডন করবেন? আসলে 24-এর পরে এখন যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন কিন্তু আর কোনো মিডিয়া এখন করে না। এই জন্য করে না যে আসলে 24 প্রমাণ করে দিয়েছে যে জামাত নেতৃবৃন্দের উপরে যে তারা মিথ্যাচার অভিযোগ দিয়েছে এবং যেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, এটা মূলত ওই যে জামাত শিবিরের একটা ট্রাম্প কার্ড আছে না, এই ট্রাম্প কার্ড দিয়ে আমাদের দলকে ঘায়েল করার জন্য একটা পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। কারণ এটা এই শুরু থেকে এটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি হচ্ছে প্রশ্নবিদ্ধ, এটার সাক্ষীরা হচ্ছে সাজানো। রাষ্ট্র এটাকে ট্রায়াল দিয়ে এদেরকে শিখিয়ে এদেরকে এনে আদালতের সামনে হাজির করে, যাদের বয়সের সাথে এবং বাস্তবতার সাক্ষীর সাথে কোনো মিল নেই। এই যে শুকরঞ্জন বালি, সে রাষ্ট্রপক্ষে আসছে, রাষ্ট্রপক্ষের কাছে আসার পরে তাকে শেখানোর জন্য চেষ্টা করছে, তুমি এইভাবে সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সে রাজি হয়নি। সে রাজি না হওয়ার কারণে ভারতের আন্দামান কারাগারে তাকে পাঠানো হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সে সেখান থেকে ছুটে এসে মুক্ত হয়ে সে এখানে কিন্তু আবার বলেছে, এবং সাইদি সাহেবের শাহাদাতের পরেও কিন্তু তার বক্তব্য সেই বলেছে, এবং 5 আগস্টের পরেও কিন্তু তার বক্তব্যগুলো এসেছে। এরপরে এখন আজহার সাহেব হচ্ছে কারাগারে আছেন। এই কারাগারে দেখা যাচ্ছে ওনার যেই সাক্ষীরা বলেছে যে 3 মাইল থেকে দেখেছে, 2 মাইল থেকে দেখেছে। এরপরে হচ্ছে আপনি দেখেন যেই ডকুমেন্টগুলোর ভিত্তিতে বিচার কার্য পরিচালনা করা হয়েছে, এর অন্যতম ব্যক্তি হচ্ছেন কথিত ইতিহাসবিদ মুনতাসির মামুন এবং হচ্ছে শাহরিয়ার কবির। তারা মূলত এই 80-র পরে
যখন জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের উত্থান শুরু হলো, কিভাবে এদেরকে ঘায়েল করা যায় এটার ব্যাকগ্রাউন্ড তৈরি হিসেবে তারা নানা ধরনের ইতিহাস রচনা, নতুন নতুন নিজেদের বয়ান মতো তারা করে শুরু করলো, এবং তারা তাদের প্রত্যেকটা জাজমেন্টের মধ্যে অমুক জায়গার ইতিহাস, তমুক জায়গার ইতিহাস, সবগুলো ডকুমেন্ট দেখবেন যে 80-র পরে লিখিত। আর আগের যে বিষয়গুলো আছে, জামাত ইসলামী একটা প্রসপেক্টে সে সময় বাংলাদেশ পাকিস্তান অক্ষত থাকুক, একটা বড় একটা রাষ্ট্র, যাতে অন্য কোনো রাষ্ট্র যাতে এটা মানে এটাকে করতে না পারে, ভাঙতে না পারে, এটা এখানকার জনগণের স্বার্থে তারা একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়েছিল। কিন্তু তাদের নেতা যারা এই স্বাধীনতার যুদ্ধ মানে শুরুর পর এবং শেষ হয়ে যাওয়ার পরে কখনো তো তারা বাংলাদেশ মানে পাকিস্তানের স্লোগান দেয় না, তারা বাংলাদেশকে মেনে নিয়েছে, বাংলাদেশের মানুষের সাথে আছে, বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করেছে। হ্যাঁ, সুতরাং এই প্রশ্ন এখন অবান্তর, বরং এটা ষড়যন্ত্রের অংশ হিসেবেই জামাত ইসলামীর উপর তারা চাপিয়ে দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এখন সময় এসেছে কারা এই ষড়যন্ত্রকারী, এই যে স্কাইপি কেলেঙ্কারি যে বিষয়গুলো, এগুলো তো প্রমাণিত, এগুলো সামনে এখন মামলা হচ্ছে, এবং যারা এইসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে আমরাও চাই সেসব ষড়যন্ত্রের রহস্য উন্মোচিত হোক এবং ষড়যন্ত্রকারীরা বিচারের আওতায় আসুক। জব্বর ভাই, জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নির্যাতিত দল, যে কোনো সরকারের আমলে আমরা ধরি না কেন, সেই নির্যাতিত দলটা আজকের এই অবস্থানে আসার পেছনে মূল রহস্যটা কি? আপনাদের প্রাণশক্তিটা আসলে কোথায়? আসলে জামাত ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটা একটি দ্বীনি সংগঠন। তাদের বেসিক যদি বলি, তারা যদি নিজেরা যদি সেলফ ইনপাওয়ার হয়, সেটা হচ্ছে যে তাদের দ্বীন, তাদের ইসলাম মানুষকে যেভাবে উদারতা শেখায়, সাম্য শেখায়, শান্তি শেখায়, আবার তাদেরকে পাওয়ারফুল হতে শেখায়। পাওয়ারফুল কি? যারা আপনার সাথে ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে, আপনার সাথে মানে যারা দূরত্ব বজায় রাখবে। আমাদের প্রচেষ্টা, ইসলামের শিক্ষা হচ্ছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। হতে পারে তোমাদের শত্রু তোমাদের সাথে তোমাদের এই ভালো আচরণ মুগ্ধ হয়ে তারাও ভালো হতে পারে। আমরা কিন্তু আমাদেরকে থাপ্পড় মারলেও আমরা বলছি ভাই ঠিক আছে, হ্যাঁ, আমাদেরকে গালি দিলেও আমরা এটা সহ্য করেছি, আমাদেরকে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রেখেছে। আমরা কিন্তু 5 আগস্টের পরে আমরা সারা বছর যোগের পর যোগ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা কিন্তু সবচাইতে পেরেশার দল হিসেবে আওয়ামী লীগের সবচাইতে বেশি ক্ষতি করতাম। কিন্তু আমরা যেহেতু আমাদের মধ্যে দিল লালন করি, ক্ষমা করে দেওয়ার মধ্যেই কল্যাণ, এটা মনে করে আমরা পার্সোনালি কাউকে অ্যাটাক করি নাই। এবং আমাদের আমিরে জামাত বলেছেন যে কেউ যদি এই ক্ষেত্রে ডিরেক্টলি কোনো অপরাধের সাথে যদি রিলেটেড হয়, তাহলে অবশ্যই অপরাধের বিরুদ্ধে মামলা হবে এবং তার বিচার হবে। কিন্তু আমি যদি একজনের বাড়িতে গিয়ে আক্রমণ করি, আরেকজনের রাস্তায় ধরে আমি নানা ধরনের অত্যাচার যদি করি, তাহলে এটা তো আমার যে ম্যানার, আমার যে পদ্ধতি, আমার যে দিন যেটা শেখায়, আমার যে রাজনৈতিক আদর্শ পলিসি, এটার সাথে যায় না। মূলত আমাদের মূল পাওয়ার হচ্ছে দিন, আমাদের মূল পাওয়ার হচ্ছে ইসলাম, এবং জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই। এটার জন্য আলাদা কোনো মেকানিজম আছে এরকম নয়। জি জব্বর ভাই, জামাত ইসলাম প্রত্যেকটা বারই কোনো না কোনো সরকারের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা ধরি, সেটা যখনই হোক, যে বছরই হোক, অন্তর্বর্তীকালীন সরকার যখনই দিবে নির্বাচনে একটা রুটম্যাপ দিবে, এবার কি জামাত কারো সিঁড়ি হবে নাকি এককভাবে নির্বাচনে যাবে? আসলে আপনি কথা যেটা বলেছেন, এটা আমি ঘুরিয়ে এইভাবেও বলতে পারি। আপনি হয়তো একভাবে বলেছেন, আমরা আরেকভাবে বলি। আসলে জামাত ইসলামী সবসময় আপনি ন্যাশনাল কনসেনসাস যেটা, যে আসলে জাতির এখন প্রয়োজন কি, আমাদের সবার আগে নেশনটা বড়। কখনো যদি মনে হয়েছে যে আসলে আওয়ামী লীগ দ্বারা দেশের মানুষ সবচেয়ে বেশি নিগৃহীত হওয়ার সম্ভাবনা আছে, এবং ওলামায়ে কেরামরা সম্ভাবনা আছে, এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সহ মানুষের জীবনযাত্রা
নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই সব বিষয়গুলো মিলিয়ে যখন মনে করেছে জামাত যে বিএনপির সাথে জোট করা দরকার বা অন্য দলের সাথে জোট করা দরকার, সেটা করেছে। তো এখন আসলে দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ ছিল আমাদের জন্য এই বিগত 15 বছরে সবচেয়ে দানব হয়ে এখানে এসেছিল, আর বিএনপি হচ্ছে যে এখানে এখন তারা দীর্ঘদিন আমাদের সাথে রাজপথের লড়াকু, তারা পার্টনার হিসেবে ছিল, তারাও নির্যাতিত হয়েছে, তাদের অসংখ্য নেতাকর্মী আমাদের নেতাকর্মীদের মতো নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা বাণিজ্য তারা করতে পারেনি, এরপর অনেকেই আহত পঙ্গুত্ব অবস্থায় আছে। তো এখন তো আর আওয়ামী লীগ নাই বা এই ধরনের ইস্যু নাই, তবে এখন কয়েকটা বিষয় আমরা ওই বলে না যে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, বিএনপির সাথে আমরা জোট করার কোনো ইস্যু এখনও দেখছি না, এরপরেও রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। এখন হচ্ছে ইসলামী দল যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কিছু আলাপ আলোচনা অন্যান্য দলগুলো করছে, জামাত ইসলামী। তবে জামাত ইসলামী হচ্ছে আমরা 300 আসনেই আমাদের প্রার্থী দেওয়ার কাজ অনেকটু এগিয়ে গিয়েছে এবং তারা আস্তে আস্তে কাজ শুরু করছে, এবং সেই জায়গায় যদি জোট যদি হয়, সে জায়গায় আমাদের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা কাজ করব। তবে এখন পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে 300 আসনের বিষয়গুলো যদি আমি বাদ দিই, আমাদের নারায়ণগঞ্জে যে 5 আসন আছে সেই জায়গায় আপাতত আমাদের নাম যাদের ঘোষণা হয়েছে তারা মাঠে ময়দানে কাজ করার জন্য চেষ্টা করছে। তবে হচ্ছে ফাইনালি ডিক্লারেশনটা হবে, এটা যখন তফসিল ঘোষণা হবে তখন। এমনি প্রার্থী হিসেবে যে কেউ কাজ করতে পারে, তবে আমাদের দল যেহেতু সুশৃঙ্খল দল, এখানে কেন্দ্রীয় সংগঠনের চেইন অফ কমান্ড ফলো করে যাকে বলা হবে সেই করবে। এখানে আমাদের মানে অধস্তন বা তৃণমূল পর্যায়ের জনশক্তি এবং আমাদের ওয়েল উইশারদের পরামর্শে আমরা আমাদের এই প্রার্থী বাছাই করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা মেনটেন করে থাকি, এবং সে আলোকে কেন্দ্র আরও যাচাই বাছাই জনমত জরিপের পরেই আমাদের 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 প্রার্থীর বিষয়গুলো নির্ধারণ করে থাকে আর কি। তো এখন আমরা বলবো যে সবসময় তো অবস্থা এক ধরনের থাকে না, আমরা জুলুম নির্যাতনের শিকার বেশি হয়েছি, বাংলাদেশের মানুষের আমাদের প্রতি সিম্পেথি বেশি। 54 বছরে অন্যরা নানাভাবে মানুষের শাসক হিসেবে ছিল, তা আমরা শাসক হিসেবে থাকতে চাই না, আমরা শোষক হিসেবে, সেবক হিসেবে, হ্যাঁ আমরা শোষক হিসেবে নয়, সেবক হিসেবে মানুষের খেদমতে থাকতে চাই। আপনি আমার আগের প্রশ্নে মানে একটা উত্তর দিয়ে গিয়েছেন। আমার নেক্সট প্রশ্ন ছিল নারায়ণগঞ্জে 5টি আসনেই তো আপনারা প্রার্থী চূড়ান্ত করেছেন, 5টা ব্যাপার আপনি বলে ফেলেছেন। আমি শুধু নারায়ণগঞ্জ 4 আসনে আপনার যে আসনটা নিয়ে আপনি কাজ করতেছেন, সেই আসনটা সম্পর্কে আপনার মানে অভিজ্ঞতা কিংবা আপনার পদচারণা সম্পর্কে, মানুষের কাছে যাওয়া, এই সম্পর্কে একটু জানতে চাই। আসলে 5 আগস্টের আগে তো আমাদের ঘরোয়া মিটিং ছাড়া অন্য কোনো প্রোগ্রাম তো করা সম্ভব হয়নি। এখন সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লার যে অংশ, আমরা প্রতিটি সিটি কর্পোরেশন 9টা ওয়ার্ড আছে, আর বাকি যে কয়েকটা ইউনিয়ন ফতুল্লাতে আছে, আমরা পর্যায়ক্রমে যাচ্ছি। সেই জায়গায় আসলে বেসিক প্রবলেমগুলো দেখার জন্য চেষ্টা করছি, মানুষের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি, এবং আমরা যদি কখনো সুযোগ থাকে এখানে যুবকদের জন্য আমরা কি কাজ করতে পারি, নারীদের জন্য আমরা কি কাজ করতে পারি, স্বাস্থ্যসেবার জন্য, শিক্ষার জন্য আমরা কি কাজগুলো করতে পারি, জলবদ্ধতার নিরসনের জন্য আমরা কি করতে পারি, আমাদের অন্যান্য ইউনিয়নের সাথে, শহরের সাথে কানেক্টিভিটিগুলো কীভাবে রিচ করা যায়। এখানে বড় একটা সমস্যা হচ্ছে সন্ত্রাস, তারপরে দখলদারিত্ব, তারপরে মাদক, কিশোর গ্যাং, এগুলো আমাদের নলেজে আছে, এবং এগুলো আমরা শুধু, এটা তো জামাত ইসলামের কোনো কাজ না, আসলে আমরা ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে নিয়েই আমরা কিন্তু এই কাজগুলো করা লাগবে। সেগুলো আমরা আস্তে আস্তে ফিল্ড ওয়ার্ক করছি, আমরা জরিপ করছি, এবং আমরা আশা করি মানুষের যে সমস্যাগুলো আছে, আমরা যদি সেরকম সুযোগ আমরা পাই ইনশাআল্লাহ, শুধু আমাদের কথা
আমাদের বক্তব্য প্রতিশ্রুতিতে অন্যদের মতো সীমাবদ্ধ থাকবে না। খেলা হাবের মধ্যে থাকবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে মিলে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরাও চাই জামাত ইসলাম আসুক, আপনারা আসেন রাষ্ট্র ক্ষমতায় এবং কাজ করুন দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি জানা থেকে। জানাতে চাই এই টকশো থেকে। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জব্বার ভাই, আবার আপনাকে। আপনাকেও ধন্যবাদ।